আমার নাম সুমি। আজকে আমি আপনাদের আমার জীবনের কিছু সত্য ঘটনা বলবো। আমি একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার দুই ভাই আছে। এক ভাই আমার বড় আর এক ভাই আমার ছোট। আমার বাবা একজন সফল ব্যবসায়ী আর আমার মা একটি এনজিও পরিচালনা করে। বুঝতেই পারছেন, আমার বাবা ও মা দুইজনই ভীষণ ব্যস্ত। বাবা ও মা আমাদের তিন ভাই বোনকে সময় দিতে না পারলেও আমাদের তিন ভাই বোনের কোনোই অর্থের অভাব হতে দেয়নি। যে সময়ের কথা আমি বলছি, তখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছি। সেই সময় কোচিং ক্লাস ছাড়া বাকি সময় সারাদিন রাত আমি ফ্রি থাকতাম। আমার বড় ভাই তখন মেডিকেল কলেজে পড়তো আর আমার ছোট ভাই দশম শ্রেণীতে। বড় ভাই মেডিকেল কলেজের ছাত্র হওয়ায় তার পড়ালেখার অনেক চাপ থাকতো। কথায় বলে অলস শয়তানের কারখানা, আমারও অবস্থাও সেই রকম হলো। প্রতি রাতে আমি ইন্টারনেটে ভূতের ভিডিও দেখতে লাগলাম। ভিডিওর প্রতি আমি এতটাই আসক্ত হয়ে গেলাম যে রাতে ভিডিও না দেখলে আমার ঘুম আসতো না। প্রতি রাতে আমি ইন্টারনেটে সার্চ করে নতুন নতুন ভূত পেটানি ভিডিও দেখতাম। এক রাতে ভিডিও সার্চ করতে করতে আমার সামনে ভাইবোন নামে কিছু ভিডিও চলে আসলো। ভিডিওগুলোর নাম দেখেই আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল। ভাই বোনের মধ্যেও মারামারি হয়, এটা কিভাবে সম্ভব? অনেক আগ্রহ নিয়ে একটা ভিডিও চালু করলাম। ভিডিওটা দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেল। ভিডিওতে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে ডগির মতো করে মারছে আর মেয়েটা জোরে জোরে চিৎকার করে বলছে, আরও মারো ভাইয়া। ভিডিওতে মেয়েটা ছেলেটাকে ভাইয়া বলে ডাকছে। ভিডিওটা দেখে আমার মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। বারবার আমার মনে হতে লাগলো যে আমারও তো দুইটা ভাই আছে, কিন্তু ভিডিও আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমি ইচ্ছে করলেও আমার দুই ভাইয়ের সামনে খালি হয়ে বলতে পারি না যে আসো ভাইয়ারা, আমাকে শান্তি দাও। তাই নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। সারাদিন আমি বাবা মা আর দুই ভাইয়ের সামনে ভদ্র আর ভালো মেয়ে হয়ে থাকতাম, আর রাতের বেলায় ইন্টারনেটে ভিডিও দেখে নিজেকে শান্ত করতে থাকলাম। কিন্তু ইদানিং ভিডিও দেখার সময় বারবার আমার ভাইদের কথা মনে হতো। অন্য ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে আমার বেশি ভালো লাগতো না, শুধু ভাই বোনের ভিডিওগুলো দেখতে মন চাইতো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। কিভাবে ভাইদেরকে আমার কাছে নিয়ে আসতে পারি সেই চিন্তা করতে লাগলাম। অনেক চিন্তা করে দেখলাম বড় ভাইকে ম্যানেজ করা একটু কঠিন হবে, কারণ বড় ভাইয়া আমাকে বকা দিতে পারে, বাবা মাকে বলে দিতে পারে। কিন্তু ছোট ভাইকে ম্যানেজ করা সহজ হতে পারে, কারণ কোনো সমস্যা হলে আমি আমার ছোট ভাইকে বকা দিয়ে চুপ করিয়ে দিতে পারবো। আমি মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম। ঠিক করলাম যে প্রথমে আমি আমার ভাইয়াকে আমার কাছে আনবো আর আমার বড় ভাইয়ের দিকে নজর রাখবো। সুযোগ পেলে বড় ভাইয়াকে আমি আমার কাছে টেনে নেব। কিন্তু কিভাবে আমি আমার ভাইকে আমার দিকে আনবো সেই চিন্তায় রাতে আমার ঘুম আসতো না। অনেক চিন্তা করে ঠিক করলাম যে ভাই যেন আমার সাথে বেশি সময় থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেই রকম ভাবা সেই রকম কাজ করলাম আমি। রাতে খাবার টেবিলে খেতে বসে বাবা মা আর বড় ভাইয়ের সামনে ভাইকে উদ্দেশ্য করে বললাম, আজকাল পড়ালেখার প্রতি তোর আগ্রহ কমে গেছে মনে হয়, সারাদিন তোকে শুধু ভিডিও গেম খেলতে দেখি। ভাই বলল, আমার লেখাপড়া ঠিক মতোই চলছে আপু। আমি বললাম, কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে আমার রুমে চলে আসবি, দেখব কেমন পড়ালেখা চলছে তোর। ভাই বলল, আমার পড়ালেখা ভালো চলছে, তোমাকে আমার পড়ালেখা দেখতে হবে না আপু। ভাইয়ের কথা শুনে রাগে আমার চেহারা লাল হয়ে যেতে লাগলো। আমি ভাইয়াকে আমার কাছে আনতে চাইছি আর ভাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে। আমি কি বলবো সেই চিন্তা করছিলাম। সেই সময় আম্মু রাগ করে ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, সুমি ঠিক কথাই বলেছে, সুমির পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সুমি ফ্রি আছে। তাই কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে তুই সুমির রুমে গিয়ে পড়ালেখা করবি। শুধু রাতে খাবার সময় এসে খেয়ে যাবি। রাতে ঘুমানোর আগে পর্যন্ত সুমির রুমে সুমির সাথে লেখাপড়া করবি। ভাই বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে আম্মুর উপরে এত খুশি হলাম যা বলে বোঝাতে পারবো না। আম্মু আমার কাজ অনেক সহজ করে দিল।
এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ভাইকে আমি আমার সাথে রাখতে পারবো। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভাই আমার সাথেই থাকবে। যেহেতু আমরা বাসায় সবাই যে যার রুমেই থাকি এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমরা কেউ কারোর রুমে যাই না, সেহেতু প্রতিদিন সন্ধ্যার পরে আমি আমার ভাইয়ের সাথে একান্তে 4-5 ঘন্টা সময় কাটাতে পারবো। আমার মনে আত্মবিশ্বাস জন্মে গেল যে আমি আমার ভাইকে আমার দিকে আনতে পারবো। কিন্তু সব কিছু খুব সাবধানে করতে হবে। সাধারণত আমি সবসময় আমার রুমে লক করিয়ে রাখি, তাই আমি ঠিক করলাম যে ভাই যখন আমার রুমে আসবে তখনও আমি ভিতর থেকে আমার রুম লক করেই রাখবো, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না। ভাইকে কাছে আনার জন্য আমি সব রকম চেষ্টাই করব। আমি চাইছি না যে সেই সময় অন্য কেউ এসে যেন বিরক্ত করতে পারে, তাই ভাইকে রুমে ঢুকিয়ে নিয়ে ভেতর থেকে দরজা লক করে রাখবো বলেই সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি গোসল করে সাদা রঙের পাতলা সুতি কাপড়ের টাইট ফিটিং জামা পরলাম। সাদা রঙের জামার ভিতরে আমি কালো রঙের পরলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আমি নিজেকে একবার দেখে নিলাম। জামার উপর থেকে কালো রঙটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর টাইট ফিটিং জামার কারণে আমার দুইটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছে আমার দুইটা টেনিস বল লাগানো আছে। সাদা রঙের জামার সাথে আমি কালো রঙের পায়জামা আর কালো রঙের জর্জেট কাপড়ের ওড়না পরলাম। আয়নায় তাকিয়ে দেখলাম আমার নিজের কাছেই মনে হলো আমি একটা হট বোম। সেদিন সন্ধ্যার পরে আমি আমার রুমে অধীর আগ্রহে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। বারবার নিজেকে আয়নায় দেখলাম। আজকে আমার মনে হয় ভাইকে কাজে পাওয়ার আনন্দ যেমন কাজ করছে, ঠিক তেমনভাবেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে না যায়, সেই ভয় মনের মধ্যে কাজ করছে। আমি ঠিক করলাম যে কোনো তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে সময় নিয়ে আমি আমার ভাইকে আমার দিকে আনার চেষ্টা করব। বিভিন্ন চিন্তা করতে করতে নিজেকে আবার আয়নায় দেখলাম। মনে হলো কোনো কিছু মিসিং আছে। আমি কপালে ছোট্ট একটা লাল রঙের টিপ পরলাম, সেই সাথে ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালাম। তখনই আমার রুমের দরজায় কেউ নক করলো। আমি বুঝতে পারলাম আমার ভাই এসে গেছে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে রুমের দরজা খুললাম। দেখলাম আমার ভাই বই খাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইকে রুমের ভিতরে ঢুকিয়ে নিয়ে ভেতর থেকে রুমের দরজা লক করে দিলাম। রুমের ভিতরে এসে ভাইকে পড়ার টেবিলে একপাশে চেয়ারে বসতে দিয়ে আমি বললাম, কোন কোন অঙ্কগুলো তোর বুঝতে সমস্যা হয় সেগুলো ভালো করে দেখে নে। ভাই তার অঙ্ক বই আর খাতা খুলতে লাগলো, আর আমি ভাইয়ের সামনে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে ভাই বারবার আমার দিকে তাকিয়ে আমার কথার উত্তর দিচ্ছিল। এক পর্যায়ে কথা বলতে বলতে যখনই ভাই আমার দিকে তাকিয়েছে, ঠিক তখনই আমি ভাইয়ের দিকে তাকিয়ে থেকে আমার বুকের উপর থেকে ওড়নাটা টান দিয়ে খুলে বিছানার উপরে ছুঁড়ে রেখে দিলাম। ওড়নাটা খুলে ফেলার সাথে সাথে ভাই চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে আমার বুকের দিকে তাকিয়ে থাকলো। ভাইকে এভাবে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, আবার অনেক মজাও লাগছিল। আমি ভাইকে কিছু না বলে ভাইয়ের পাশে চেয়ারে বসলাম। তখনও ভাই সোজা আমার বুকের দিকে তাকিয়েছিল। আমি যে তার দিকে দেখছি সেই দিকে আমার ভাইয়ের কোনোই খেয়াল নেই। আমিও চুপচাপ ভাইয়ের দিকে দেখতে লাগলাম। ওড়নাটা খুলে ফেলার কারণে আর আমার জামাটা টাইট ফিটিং হওয়ার কারণে আমার দুইটা টেনিস বলের মতো ফুলেছিল। সাদা রঙের জামার ভিতর থেকে কালো রঙের স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার নিজের ভাই আমার সামনে বসে হাঁ করে আমারগুলো দেখছিল। আমি আমার ভাইয়ের কাণ্ড কারখানা দেখে কী করব সেটা বুঝতে পারছিলাম না, তাই আমিও চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। এভাবে প্রায় 4-5 মিনিট পার হয়ে যাওয়ার পরে আমি ভাইকে বললাম, ভালো করে দেখা হয়েছে? আমার কথা শুনে ভাই চমকে উঠল। মাথাটা উঁচু করে আমার বুকের উপর থেকে ভাই তার দৃষ্টি আমার চোখের দিকে নিয়ে লজ্জায় মাথা নিচু করে পড়ল। সরি আপু। ভাইয়ের অবস্থা দেখে আমি হেসে দিয়ে বললাম, আরে বোকা, আমি যে অঙ্কগুলো ভালো করে দেখে নিতে বলেছিলাম সেগুলো ভালো করে দেখেছিস কিনা? ভাই বলল, ও আপু, তুমি অঙ্কের কথা বলছো? আমি বললাম, হ্যাঁ। কোন অঙ্কে তোর সমস্যা আছে সেটা বাহির কর। ভাই একটা অঙ্ক বাহির করে দিল। আমি সে অঙ্কটা খাতায় বলছিলাম আর দেখছিলাম ছোট ভাই বারবার আমার দিকে দেখছে। আমার খুব ভালোই লাগছিল। আজকে প্রথম দিনই ভাই আমার দিকে এভাবে পড়ে যাবে আমি সেটা আগে ভাবিনি।
ভাই একটার পর একটা অঙ্ক বাইর করে দিল, আর আমি সেই অঙ্কগুলো করে দিতে লাগলাম। এর মধ্যে ভাই অনেকবার আমার দিকে দেখেছে, কখনো কখনো আমার চোখের সাথে ভাইয়ের চোখে মিলে গেছে। তখন ভাই মুখে কিছু না বললেও লজ্জায় চোখ নিচু করে নিয়েছে। কিছুক্ষণ পরে সে আবার আমার দিকে তাকিয়েছে। আমি মনে মনে ঠিক করলাম ভাইকে আরও একটু বেশি করে পড়াতে হবে। তাই আমি খাতায় অঙ্ক করতে করতে আমার বাম হাত দিয়ে আমার বাম পাশে ধরে চুলকাতে লাগলাম। আমি এমনভাবে অভিনয় করে চুলকাচ্ছিলাম যাতে দেখে মনে হয় আমার শরীরে চুলকাচ্ছে, তাই আমি স্বাভাবিকভাবেই চুলকাচ্ছি। আমি আমার ডান হাত দিয়ে খাতায় অঙ্ক করছিলাম আর বাম হাত দিয়ে আমার বাম পাশে চুলকাতে চুলকাতে ভাইকে দেখছিলাম। ভাই একটু এগিয়ে এসে সোজা আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি আমার পাশটা ছেড়ে দিয়ে আমার পিঠটা চুলকানোর চেষ্টা করতে লাগলাম। আমি এমন ভাব করতে লাগলাম যে আমার পিঠে চুলকাচ্ছে, কিন্তু পিঠ পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না। ভাই তাকিয়ে তাকিয়ে আমাকেই দেখছিল। আমি ভাইকে বললাম, আমার পিঠটা একটু চুলকিয়ে দিতে পারবি? ভাই বলল, হ্যাঁ আপু, পারবো। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমার সাথে বিছানায় চল, একটু ভালো করে চুলকিয়ে দিতে হবে। ভাই বলল, ঠিক আছে আপু, চলো। আমি আমার ভাইয়ের হাত ধরে বিছানার কাছে নিয়ে আসলাম। বিছানার উপরে আমি উবুর হয়ে শুয়ে ছোট ভাইকে বললাম, আয় ভাই, সম্পূর্ণ পিঠটা ভালো করে চুলকিয়ে দে। ভাই বিছানার উপরে উঠে এসে আমার পাশে বসে এক হাত আমার পিঠে রেখে আস্তে আস্তে চুলকাতে লাগলো। ভাইয়ের হাতের পরশ পেয়ে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিলাম। কিছুক্ষণ পরে আমি ভাইকে বললাম, দুই হাত দিয়ে ভালো করে চুলকিয়ে দে ভাই। ভাই তার দুই হাত দিয়ে আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত চুলকিয়ে দিচ্ছিল। আসলে চুলকিয়ে দিচ্ছিল বললে ভুল হবে, ভাই তার দু হাত দিয়ে আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত নাড়াচাড়া করছিল। মাঝে মাঝে আমার বগলের নিচ দিয়ে পাশেও আঙ্গুল লাগছিল। আমি নিজেকে আমার ভাইয়ের হাতে দিয়েছিলাম। আমি ছোট ভাইকে কিছুই বলছিলাম না, শুধু ভাইয়ের হাতে স্পর্শ অনুভব করছিলাম। ভাই, আমার ফিগারের সাইজ 32, 26, 32। এখন তুমি বলো কত সাইজ বাকি দুইটা কিনতে হবে? ভাই বলল, তার মানে তোর কোমরের সাইজ 26, তাহলে বাকি দুটোই 32 সাইজের কিনতে হবে। আমি বললাম, এই তো ভাইয়া, শিখে গেছো। এভাবে কত সময় পার হয়ে গিয়েছিল বলতে পারবো না। যখন রাতের খাবারের জন্য আম্মু ডাকলো তখন বুঝতে পারলাম অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের জামা কাপড় ঠিক করে বুকের উপরে ওড়না দিয়ে নিলাম। দেখলাম ভাইয়ের মুখ পুরো লাল হয়ে গেছে, তাই ভাইকে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বললাম। আর আমি নিজেও আমার হাত মুখ ধুয়ে নিয়ে দুই ভাই বোন রাতের খাবারের জন্য ডাইনিং রুমে গেলাম। বাসার সবাই একসাথে রাতের খাবার খেতে বসলাম। খেতে খেতে আম্মু একটা কাগজের লিস্ট আমার বড় ভাইকে দিয়ে বলল, কালকে বিকেলে তুমি সুমিকে সাথে করে নিয়ে মার্কেটে গিয়ে এই জিনিসগুলো কিনে আনবে। বড় ভাইয়া বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে ভাবলাম, ভালোই হলো, কালকে বড় ভাইয়ের সাথে কিছু সময় কাটানো যাবে। কালকে আমি আমার বড় ভাইকে আমার দিকে আনার সুযোগ পাবো। আমি এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছিলাম। ঠিক তখনই বড় ভাইয়া আমাকে বলল, সুমি, কালকে বিকাল 4টায় রেডি থাকিস। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি রেডি থাকবো। রাতের খাবার শেষ করে আমি আমার রুমে ফিরে আসলাম। আমার ভাইও আমার পিছনে পিছনে আমার রুমেই আসলো। ছোটো ভাই আমার রুমের ভিতরে প্রবেশ করার পরে আমি ভেতর থেকে রুমের দরজা লক করে দিলাম। রুমের ভিতরে ঢুকেই আমি পড়ার টেবিলে বসে পাশের চেয়ারটা টেনে নিয়ে ভাইকে বসতে বললাম। ভাই আমার পাশে চেয়ারে বসার পরে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি দেখলাম তখন আমার বুকের উপরে ওড়না দিয়ে ঢেকে রাখা আছে। আমি বুঝতে পারলাম যে ভাইয়া আশা করছিল যে আমি আবারও আমার ওড়নাটা খুলে রাখবো। আমি খেয়াল করলাম ভাই বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি ছোট ভাইকে বললাম, এখন একটু পড়ে নে ভাই, তারপরে তোর রুমে গিয়ে শুয়ে পড়িস। ভাই খুব মন খারাপ করে একটা বই খুলে পড়তে লাগলো, কিন্তু বই পড়তে পড়তে মাঝে মাঝে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি ভাইয়ের দিকে তাকিয়ে আমার বুকের উপর থেকে ওড়নাটা খুলে বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে গেলাম। ওড়নাটা খোলার সাথে সাথে ভাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠল।
ভাইয়া আজকে প্রথম দিনই আমার প্রতি এতটা আনন্দ হওয়াতে আমি মনে মনে অনেক খুশি হলাম। ভাই এত তাড়াতাড়ি আমার প্রতি এত আনন্দ হবে সেটা আমি আগে ভাবতে পারিনি। কিছুক্ষণ পরার পর ভাই আমার দিকে তাকিয়ে আমাকে বলল, তোমার পেটের চুলকানি ভালো হয়েছে কি আপু? আমি বললাম, ভালো হয়নি, তবে কমেছে। ভাই বলল, আবার আমি চুলকিয়ে দেব নাকি আপু? আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, আমার চুলকানিটা অনেক কমে গেছে, শুধু আমার পিঠে একটু বেশি চুলকাচ্ছে। ভাই বলল, তাহলে আমি কি তোমার পিঠে চুলকিয়ে দেবো আপু? আমি বললাম, দিলে তো ভালোই হয়, কিন্তু এটা ঠিক হবে না। ভাই বলল, কেন আপু, ঠিক হবে না কেন? আমি বললাম, তুই আমার নিজের ছোট ভাই, আমরা আপন ভাই বোন। তুই তোর নিজের বড় বোনের পিঠে হাত দিবি, সেটা মানুষ জানলে খারাপ বলবে। ভাই বলল, মানুষ বা আব্বু আম্মু আর ভাইয়া কিভাবে জানবে আপু? রুমের দরজা তো ভেতর থেকে লক করা আছে, আমরা দুই ভাই বোন ছাড়া অন্য কেউ এই রুমে নাই। আমি তো কখনো কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছুই বলো না আপু, তাহলে তো আর কেউ জানতে পারবে না। আমি বললাম, ঠিক আছে তাহলে, তুই যখন এত জেদ করছিস। ভাই বলল, তাহলে আপু তুমি শুয়ে পড়ো। আমি চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছে পিছে ভাই চেয়ার থেকে উঠে বিছানায় এসে আমার পাশে বসে আমার পিঠের উপরে হাত বোলাতে বোলাতে বলল, আপু তুমি তো বললে যে তোমার পিঠে চুলকাচ্ছে, এভাবে ওর হয়ে শুয়ে থাকলে আমি কিভাবে তোমার পিঠে চুল খেয়ে দেবো? আমি ভাইয়ের কথা শুনে মনে মনে হাসতে হাসতে উল্টো হয়ে শুলাম। আমি ছোট ভাইকে বললাম, আজকে এই পর্যন্ত থাক, এখন তুই রুমে গিয়ে শুয়ে পড়। ভাই বলল, আর একটু সময় থাকি আপু। আমি বিছানা থেকে উঠে ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না, আবার কালকে রাতে করিস, অনেক রাত হয়ে গেছে, যা ঘুমিয়ে পড়। ভাই আর কিছু না বলে তার বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেল। আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ভাইকে তো মোটামুটি হাতে আনতে পেরেছি, কালকে বিকেলে বড় ভাইয়াকে কিভাবে হাতে আনা যায়। পরের দিন বিকেল 4টা বাজার আগে আমি রেডি হয়ে বড় ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরই বড় ভাইয়া এসে আমাকে ডাকলো। আমি আর বড় ভাইয়া একসাথে মার্কেটে গেলাম। মার্কেটে ঢুকেই আমি আর ভাইয়া পাশাপাশি হাঁটছিলাম। ভাইয়া আমার ডান পাশে ছিল আর আমি ভাইয়ার বাম পাশেই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি আমার দু হাত দিয়ে ভাইয়ার বাম হাতটা জড়িয়ে ধরে হাঁটতে লাগলাম। আমি এমনভাবে ভাইয়ার বাম হাতটা জড়িয়ে ধরেছিলাম যে ভাইয়ার বাম হাতের বাহুটা আমার ডান পাশের সাথে চেপে লেগেছিল। ভাইয়ার হাতটা আমার কমলার সাথে লাগার সাথে সাথে ভাইয়া চমকে উঠে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তখনও ভাইয়ার বাম হাতটা আমার ডান পাশের সাথে চেপে লেগেছিল। ভাইয়া কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। আমি আর ভাইয়া মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো কেনাকাটা করছিলাম। কিন্তু আমি আমার বড় ভাইয়ের হাত ছাড়লাম না। ভাইয়ের হাত আমি আমার বুকের সাথে চেপে ধরে রেখেছিলাম। কখনো কখনো ভাইয়ার বাম হাতের বাহুটাকে আমি আমার ডান পাশের কমলায় চেপে ধরেছিলাম। আবার কখনো কখনো আমি আমার ডান পাশের কমলাটা ভাইয়ের বাম হাতের বাহুর সাথে লাগিয়ে দিচ্ছিলাম। আমি সম্পূর্ণভাবে সুযোগের সদ্ব্যবহার করছিলাম। বড় ভাইয়াকে কাছে পেয়ে আমি তো এনজয় করছিলাম ঠিকই, ভাইয়াও আমাকে কিছু বলছিল না, তাই আমার সাহস আরও একটু বেড়ে গেল। তাই আমি মনে মনে ভাইয়াকে আরও একটু বেশি কাছে আনার সিদ্ধান্ত নিলাম। আমি হঠাৎ করেই বললাম, আরে ভাই, আমি তো আমার পার্সটা আনতে ভুলে গেছি। বড় ভাই বলল, পার্স দিয়ে কী করবি? আমি বললাম, আমি একটা জিনিস কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার টাকা তো পার্সে আছে ভাইয়া, টাকা আনতে ভুলে গেছি। বড় ভাই বলল, সমস্যা নাই, আমার কাছে টাকা আছে, তোর যা প্রয়োজন কিনে নে। আমি বললাম, ও ভাইয়া, তুমি আমাকে গিফট কিনে দিতে চাইছো নাকি? বড় ভাই বলল, আমি কি আমার একমাত্র বোনকে গিফট কিনে দিতে পারি না? আমি বললাম, অবশ্যই তুমি আমাকে গিফট কিনে দিতে পারো ভাইয়া, কিন্তু এখন আমি যেটা কিনতে চেয়েছিলাম সেটা তোমার কাছ থেকে গিফট হিসাবে নিতে আমার একটু লজ্জা পড়বে। বড় ভাই বলল, কী এমন জিনিস তুই কিনতে চেয়েছিলি যে নিজের বড় ভাইয়ের কাছ থেকে নিতে তোর লজ্জা লাগবে? আমি বললাম, আসলে ভাইয়া আমি এক সেট পার্সোনাল জিনিস কিনতে চেয়েছিলাম। বড় ভাইয়া বলল, ও তাহলে আমি তোকে টাকা দিচ্ছি, তুই দোকানে গিয়ে কিনে নিয়ে আয়। আমি বললাম, তাহলে তো সেটা গিফট হবে না ভাইয়া, যদি তুমি গিফট দিতে চাও
তাহলে তুমি নিজে পছন্দ করে কিনে দাও। বড় ভাইয়া বলল, কী বলছিস তুই? আমি কিভাবে পছন্দ করে দেব? সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি বললাম, তোমার ধারণা থাকা লাগবে না ভাইয়া, দোকানে যেটা তোমার পছন্দ হবে সেটাই কিনে দাও। বড় ভাইয়া বলল, আমি পারবো না, তুই নিজে কিনে নিয়ে আয়। আমি আর বড় ভাইয়া কথা বলতে বলতে মার্কেটে হাঁটছিলাম। তখনও ভাইয়ার বাম হাতটা আমি আমার বুকের সাথে জড়িয়ে ধরেছিলাম। আমি ভাইয়ার হাতটা ধরে আমার ডান পাশের সাথে কয়েকটা ঘষা দিয়ে বললাম, প্লিজ ভাইয়া, এই প্রথম তুমি তোমার একমাত্র বোনকে এক সেট পার্সোনাল জিনিস গিফট করছো, সেটা তুমি নিজের পছন্দ করে কিনে না দিলে কিভাবে হবে? বড় ভাইয়া বলল, কী রঙের নিবি বল? আমি খুশি হয়ে বললাম, কালো রঙের কেন ভাইয়া? বড় ভাইয়া বলল, কিন্তু সেটা তো বিভিন্ন সাইজের হয়, কোন সাইজের কিনবো? আমি হো হো করে হাসতে হাসতে বললাম, এতদিনেও তুমি তোমার একমাত্র বোনের ফিগার জানো না ভাইয়া? বড় ভাইয়া বলল, আমি কিভাবে জানবো? আমি বললাম, তার মানে তুমি কখনোই ভালোভাবে আমার দিকে তাকিয়ে দেখোনি, তাই না ভাইয়া? বড় ভাইয়া বলল, তুই আমার নিজের বোন, আমি কিভাবে তাকিয়ে তাকিয়ে তোর ফিগার দেখবো, তুই বল। আমি বললাম, সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো ভাইয়া, আমার ফিগার কত হতে পারে? তোমার ধারণা কি ভাইয়া? ভাইয়া বলল, আমার কোনো ধারণা নাই,